হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। 2024 শেষ হতে চলেছে, অল্প কয়েক ঘন্টা পরেই 2024 শেষ হয়ে যাবে এবং আগামীর দিনগুলোতে আমরা হয়তো নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু গত যে সময়টা আমরা পার করে এসেছি পুরো 2024-এ, এতে বাংলাদেশ আমাদের জাতি হিসেবে আমরা আসলে কি অর্জন করতে পেরেছি এবং কতটা ব্যর্থ হয়েছি সেটার একটা ছোট্ট আলোচনা অবশ্যই জরুরি বছর শেষের এই দিনগুলোতে। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের সেরা 5টি অর্জন এবং সেরা 5টি ব্যর্থতা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এনজয় করুন পুরো ভিডিওটি, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা লিঙ্কডইনের মাধ্যমেও। পৃথিবীর অনেক দেশের মতোই জাতি হিসেবে 2024 সাল বাংলাদেশের জন্য সম্পূর্ণরূপে ভিন্ন রকম। এখানে আমাদের যেমন বিশাল অর্জন রয়েছে, তেমনি আমাদের অনেক বড় বড় কিছু ব্যর্থতা রয়েছে। যে ব্যর্থতাগুলোর কালিমা হয়তো আমরা মোচন করতে সময় লাগবে, কিন্তু যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলো সেই ব্যর্থতায় যেন কোনোভাবেই পুরোপুরি ধ্বংস না হয়ে যায় সেদিকে তাকানোর জন্য আমাদের এই পর্যালোচনা অত্যন্ত জরুরি। 2024 সালের শুরুটা আমাদের হয়েছিল মূলত একটা স্বৈরাচারের কথিত বানোয়াট নির্বাচনের মাধ্যমে, যেটা কোনোভাবে নির্বাচন নয়, মূলত রাতের ভোট বলে যেটা আখ্যায়িত হয়েছে দীর্ঘ সময় জুড়ে। সেই নির্বাচনের পর পুরোপুরি সাধারণ মানুষের মনে বিশাল একটা ক্ষোভ জন্ম নিয়েছে, যে ক্ষোভের পুনরূপান্তর আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। সেই জুলাই অভ্যুত্থান ছিল মূলত আমাদের জাতি হিসেবে সবচেয়ে বড় সফলতার প্রথম ধাপ, যেখানে ছাত্র জনতা থেকে শুরু করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যোগ হয়ে গেছে এবং সবাই একাত্মতা ঘোষণা করেছে। ছাত্ররা ফ্রন্ট লাইনে থেকে যে যুদ্ধের ঘোষণা দিয়েছে, যেখানে কোনো হাতিয়ার ছিল না, কোনো ধরনের অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত প্রান্তরে সবাই নেমে গেছে, সেটা ছিল আমাদের জাতি হিসেবে বিশাল অর্জন। জুলাই অভ্যুত্থানের সফলতার পটভূমি রচিত হয়েছিল আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে এবং সেটার পূর্ণরূপ আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পতনের মাধ্যমে। এখানেই আমরা দেখতে পেয়েছি যে জাতি হিসেবে বাঙালি যখন কোনো কিছুতে এক রোখে দাঁড়ায়, তখন কোনো কিছুই এখানে আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না এবং সেখানে জয় নিশ্চিত হয়ে ওঠে। সো আমার দৃষ্টিতে প্রথম অর্জন হচ্ছে জুলাই অভ্যুত্থানে সবাই এক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সেটাকে সফল করে দেওয়া। 2024 সালের ইতিহাস আমরা যতভাবে লিখতে যাই, 5 আগস্টের ঘটনা পুরোপুরিভাবে ইতিহাসে স্থান পেয়ে যাবে আগামী 1000 বছর পরেও যদি সেটাকে কোনো দিন ইতিহাসে লেখা হয়। স্বৈরাচারের পতনের সবচেয়ে বড় দিন ছিল মূলত 5 আগস্ট, যেখানে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর স্বৈরাচারী, খুনি, হত্যাযজ্ঞ এবং রাহাজানিতে লিপ্ত এক পৈশাচিক নারীর পুরোপুরিভাবে পতন হয়েছে। যে পতন দেখিয়ে দিয়েছে বাঙালি আসলে কি করতে পারে, কিভাবে করতে পারে এবং কতটা ভয়ঙ্করভাবে করতে পারে এবং কিভাবে একটা স্বৈরাচারের পতন হয়েছে। এবং আমরা জাতি হিসেবে এখানে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, পুরো গোষ্ঠীর পতন এবং 5 আগস্ট আমার দৃষ্টিতে আমাদের দ্বিতীয় বড় বিজয়। তৃতীয় যে সফলতা সেটার দিকে যদি তাকান, তাহলে সেটাও কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যেই নির্মিত হয়েছে এবং সেখানে মূলত সবচেয়ে বড় অংশে রয়েছে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের যে কোনো সরকার ছিল না, একটা দেশ সরকার কিংবা অভিভাবকবিহীন পুরোপুরিভাবে চলছিল, যেখানে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ জাতি হিসেবে আমরা দিইনি। প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে শুরু করে পুরো অঞ্চলের যে কোনো প্রান্তে মানুষ দাঁড়িয়েছে এক হয়ে নিজেদের রক্ষা করার জন্য। রাস্তার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে এলাকার নিশ্চিত নিরাপত্তা কিংবা মাইনরিটিদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য পুরোপুরিভাবে মানুষ এক হয়ে দাঁড়িয়েছে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপস্থিতি পর্যন্ত ছিল না, সেখানেও মানুষ দাঁড়িয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করেছে। পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে এই ধরনের পরিস্থিতিতে পড়ার পরের মুহূর্তেই মূলত এটা একটা গৃহযুদ্ধে পরিণত হয়ে যায় এবং একের পর এক রেভলিউশন পুনঃরেভলিউশন হতে থাকে। যে পুনঃরেভলিউশনগুলোকে পুরোপুরিভাবে নস্যাৎ করে দিয়েছে মূলত সাধারণ মানুষের একত্র থাকার কারণে। এবং সেটা ছিল 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, কোনো সরকার গঠনের আগ পর্যন্ত। এবং এর পরেও কিন্তু এর ঘটনা অনেকাংশে উল্লেখিত ছিল, কিন্তু এটা ছিল আমার দৃষ্টিতে তৃতীয় বৃহত্তম সফলতা, যেটা আমরা জাতি হিসেবে দেখাতে পেরেছি এবং যেটা আমরা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে আমরা জাতি হিসেবে কতটা এক হয়ে থাকতে পারি এবং বাঙালির শক্তি পৃথিবী দেখেছে। 2024-এ আমরা যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চিন্তা করি, তাহলে আমাদের চতুর্থ বড় সফলতা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভে পা না দেওয়া। ইন্ডিয়ান ন্যারেটিভটা এমনভাবে সাজানো হয়েছিল, যেটা নিয়ে আমি একের পর এক 2-3টা ভিডিওতে সবাইকে সাবধান করেছি। গড সেক মানুষ এখানে ক্লিয়ারলি মনোযোগ দিয়েছে, সম্ভবত এভাবে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেছে, যেখানে আমরা দেখিয়েছি যে ভারত তার পুরো মিডিয়া হাউসকে ব্যবহার করে ওয়ার্ল্ড মিডিয়াতে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটা হিন্দু জেনোসাইডের ন্যারেটিভ তৈরি
তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশকে একটা ইসলামিস্ট, ফান্ডামেন্টালিস্ট এবং টেররিস্ট রাষ্ট্র হিসেবে ঘোষণার সব ধরনের কার্যক্রম করে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ সেই ন্যারেটিভে কোনোভাবে পা দেয়নি। সেই ন্যারেটিভটাকে স্ট্রং করার জন্য চট্টগ্রামে আমাদের একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে পর্যন্ত তারা নির্মমভাবে হত্যা করে। যে ন্যারেটিভে পা না দিয়ে মানুষ বরং সেখানে তাদের বিবেক খাটিয়েছে যে পরিকল্পিত একটা হত্যাকাণ্ডের কারণে 18 কোটি মানুষকে কেউ কোনোভাবে বিপদে ফেলতে পারে না, এবং সেটা যদি করা হয় তাহলে পুরো দেশ বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশের মুসলিম থেকে শুরু করে অন্যান্য যত ধর্মগোষ্ঠী রয়েছে তারা কেউ সেই ন্যারেটিভে পা দেয়নি, একমাত্র অল্প কিছু সংখ্যক ভায়াসড হিন্দু গোষ্ঠী ছাড়া। বাকি সবাই মূলত ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে এখানে ন্যারেটিভটা কি, কীভাবে এটাকে প্রতিহত করতে হবে এবং কিভাবে জাতি হিসেবে আমাদের এক থাকতে হবে। আমরা ক্লিয়ারলি দেখেছি ডক্টর ইউনূসের ডাকে প্রায় সব ধর্মের মানুষ এক হয়েছে, সব রাজনৈতিক দলের মানুষ এক হয়েছে, সব ছাত্র জনতা এক হয়ে সেখানে নিজেদের একাত্মতা প্রকাশ করেছে। আপনি বিশ্বাস করুন আর না করুন, এই একাত্মতাগুলো প্রত্যেকটা ছিল ইন্ডিয়ান হেজমনির উপর বিশাল একটা প্যারেক, যেখানে ইন্ডিয়ান হেজমনি পুরোপুরিভাবে ধ্বংসের পথে গিয়েছে এবং ইন্ডিয়া ক্লিয়ারলি বুঝতে শিখেছে যে জাতি এতটা স্ট্রং হয়ে যায়, এক হয়ে যায়, সেই জাতিকে অন্তত ন্যারেটিভ দিয়ে কোনো কিছু করা যাবে না, এবং ইন্ডিয়ার হিন্দু জেনোসাইডের সেই ন্যারেটিভ কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে সেদিনই। এবং এটা ছিল আমাদের জাতি হিসেবে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখন পর্যন্ত চলমান রয়েছে বলা যায়। চতুর্থ সফলতা যদি হয় ইন্ডিয়ান ন্যারেটিভকে প্রতিহত করা, তাহলে আমাদের পঞ্চম এবং সবচেয়ে বড় সফলতা হচ্ছে মূলত ইকোনমিক্যালি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইন্ডিয়ান হেজমনিকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া। এবং আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান হেজমনি যেখানে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে, সেখান থেকেই মূলত বাংলাদেশের ইকোনমি ধীরে ধীরে উঠতে শুরু করেছে। $9 বিলিয়ন যে ইকোনমিকে শেখ হাসিনা রেখে গিয়েছিল, সেই ইকোনমির রিজার্ভটা আজকের দিনে 24 বিলিয়ন ছাড়িয়ে গেছে মাত্র 5 মাসের ব্যবধানে। আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখানে বাজার নিয়ন্ত্রণ করা কতটা কঠিন ছিল, হয়ে যায়নি, কিন্তু এখনও বাজার নিয়ন্ত্রণ করা হয়তোবা সম্ভব হয়নি, কিন্তু তারপরও যেই স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেতে আমাদের ইকোনমি কিছুটা হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শিপিং ইয়ার্ড তার পুরো রেকর্ড ভেঙে দিয়েছে এবং আয়ের রেকর্ড ভেঙেছে। আমাদের চট্টগ্রাম বন্দর তার আয় ব্যয়ের সব রেকর্ড ভেঙে দিচ্ছে ধীরে ধীরে। এভাবে একটা একটা করে আমাদের ইকোনমির যে পিলারগুলো সবগুলো কথা বলতে শুরু করেছে, এবং আগামীর দিনগুলোতে যদি এটা স্ট্রংলি এভাবে চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এই হেজমনি যত কিছু রয়েছে আমাদের এখানে কোনো কিছু আসলে টিকবে না। ইন্ডিয়ান ন্যারেটিভ এখানে পুরোপুরিভাবে ব্যর্থ। এবং 2024-এ আমার দৃষ্টিতে এটা ছিল আমাদের পঞ্চম বৃহত্তম সফলতা। এই 5টা সফলতার সাথে আরেকটা সফলতাকে যোগ করা যেতে পারে, যেটা মূলত ভারতের উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া বন্যার পানি আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে পুরো বিশাল অঞ্চল যেভাবে প্লাবিত হয়েছিল, সেটা গত 30-40 বছরে কোনোদিন হয়নি ওই অঞ্চলে। সেই বন্যা আমরা মোকাবেলা করতে পেরেছি। বড় ধরনের কোনো ডিজাস্টারের জন্ম আমরা দিতে সুযোগ দেইনি। আমাদের ত্রাণের যথেষ্ট ব্যবহার ছিল। বাংলাদেশের মানুষ যেভাবে এক হয়ে সেখানে দাঁড়িয়েছে সেটা অকল্পনীয় ছিল। বাইরের কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন হয়নি। আমরা খুব সহজেই সব কিছু উত্তরণ করতে পেরেছি, এবং এই সবগুলো আমাদেরকে আরও একবার প্রমাণ করে 2024 সালের মতো এত বেশি একাগ্রতা, এত বেশি এক হয়ে চলা জাতি আমরা গত 53 বছরেও খুঁজে পাইনি। এবং এটা ছিল আমাদের জাতি হিসেবে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা চলমান থাকুক। 2024 সালে পৃথিবীকে বাংলাদেশ যেভাবে নতুন করে শিখিয়েছে, যেভাবে বাংলাদেশ দেখিয়েছে যে বাংলাদেশ আসলে কি করতে পারে এবং কত বিশাল বিশাল সফলতা আমরা অর্জন করতে পারি, ঠিক একই জায়গায় 2024 সালে মূলত আমাদের ভয়ঙ্কর কিছু ব্যর্থতা রয়েছে, যে ব্যর্থতাগুলোর প্রায়শ্চিত্ত হয়তো আমাদের দীর্ঘ সময় জুড়ে করে যেতে হবে। আমার দৃষ্টিতে প্রথম এবং সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মূলত 2024 সালে বিশাল এই অভ্যুত্থানের পর একটা বিপ্লবী সরকার তৈরি করতে না পারা। একটা বিপ্লবী সরকার তৈরি করতে না পারার কারণ কি হতে পারে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর উদাহরণ রয়েছে যে বিপ্লবী সরকার না করতে পারার খেসারত কত ভয়ঙ্কর আকারে দিতে হয় একটা জাতিকে। যার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হতে পারে মিশর। একের পর এক স্বৈরাচার পতন হচ্ছে এবং নতুন করে স্বৈরাচার সেখানে ক্ষমতা দখল করে নিচ্ছে। ঠিক একইভাবে বিপ্লবী সরকার করতে পারার কারণে একটা দেশ কিভাবে স্টেবল হয়ে যেতে পারে এবং নতুন করে পুরোপুরি সবকিছু রিফর্ম করে কিভাবে এগিয়ে যেতে পারে, এমন উদাহরণ পৃথিবীতে অসংখ্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আমরা সবচেয়ে বেশি ব্যর্থ হয়ে গেছি মূলত একটা বিপ্লবী সরকার করতে না পারা, এবং এই ব্যর্থতার গ্লানি আমাদের সব ক্ষেত্রে দিতে হচ্ছে আজকের দিনে। 2024 সালে আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মূলত প্রশাসনিক রিফর্ম করতে না পারা। এই ব্যর্থতা আমাদের বিপ্লবী সরকারের সাথেই সম্পর্কযুক্ত। যেহেতু বিপ্লবী সরকার হয়নি, তারপরও আমাদের একটা অপশন ছিল যে প্রশাসনকে পুরোপুরি রিফর্ম করা। তখন ওই সরকারের হাতে পুরোপুরি সেই ধরনের সুযোগ ছিল, ম্যান্ডেট ছিল, এবং সরকার চাইলে যে কোনো কিছু করতে পারত ডক্টর ইউনূসের নেতৃত্বে, যার মধ্যে অন্যতম বড় ছিল পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এবং সেখানে যত অসাধু কর্মকর্তা রয়েছে, বিশেষ করে
আওয়ামী দোসর রয়েছে তাদেরকে পুরোতরে এখান থেকে বিদায় করে দেওয়া। যেটা তার কি করেছিল, তার 5-6 ঘন্টার একটা কুকে প্রতিহত করার জন্য 1.5 লক্ষ মানুষকে চাকরিচ্যুত করেছে। আমরা একটা পুরো মাস ধরে গণহত্যার ভিতর দিয়ে আসার পরও আমাদের এখান থেকে 50,000 চাকরিচ্যুত করার সক্ষমতা অর্জন করতে পারেনি। এটা আমাদেরকে সবচেয়ে বড় ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। এবং আজকের দিনে যে প্রশাসন কোনোভাবেই কাজ করছে না, সরকারের কোনো কথা মানছে না, সেটা প্রায়শ্চিত আমরা করছি মূলত জুলাই অভ্যুত্থানের পর, বিশেষ করে এখানে পুরো রিফর্ম করতে না পারা। এবং সেই দৃষ্টিতে আমার কাছে এটা সবচেয়ে বড় দ্বিতীয় ব্যর্থতা মনে হচ্ছে যে প্রশাসনিক রিফর্ম করতে না পারা। এই প্রশাসনিক রিফর্ম করতে না পারার পেছনে অন্যতম বড় আরেকটি সমস্যা রয়েছে, সেটা মূলত হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে চপ্পুকে সেখান থেকে সরিয়ে না দেওয়া। এবং এটা ছিল আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, দ্বিতীয় ব্যর্থতাগুলোর মধ্যে। এবং প্রশাসনিক রিফর্ম আজকের দিনে ঠিক এই কারণেই হচ্ছে না বলে আমি মনে করি। 2024 সালে জাতি হিসেবে আমাদের যদি বড় কোনো ব্যর্থতা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিশালে অভ্যুত্থানের পর একটা সরকার গঠন করার পরও বাজার নিয়ন্ত্রণ করতে না পারা। যে বাজার নিয়ন্ত্রণ ছিল সাধারণ মানুষের সবচেয়ে বড় চাহিদা। অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণের অন্যতম প্রধান কারণ ছিল সাধারণ মানুষ তার নিত্য প্রয়োজনীয় বাজারের সব চাহিদা পূরণ করার জন্য একটা সরকারি পদক্ষেপ চাচ্ছিলেন, যেখান থেকে মূলত বাজার নিয়ন্ত্রণ হবে, তার ক্রয় ক্ষমতার মধ্যে বাজার থাকবে এবং উত্তরবঙ্গ থেকে 5 টাকার সবজি যেন 50 টাকায় ঢাকাতে এসে আর বিক্রি না হয় সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া। কিন্তু সেটা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং অভ্যুত্থানের পুরো সারথি যারা রয়েছেন তারা সবাই। এবং এটা ছিল জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার তৃতীয় প্রান্ত, যেখানে মূলত কোনো কিছুই অর্জন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। শীতকালীন সবজি আসার কারণে হয়তো এই মুহূর্তে কিছুটা কম মনে হচ্ছে, কিন্তু এটা বেশি দিন থাকবে না। কিছুদিন পরেই এটা আরও বড় আকার ধারণ করবে এবং মানুষের দুঃখ কষ্ট যেখানে ছিল সেটা ঠিক সেভাবেই রয়ে গেছে। এবং আমার দৃষ্টিতে এটা জুলাই অভ্যুত্থানের পর কিংবা 2024 সালে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। 2024 সালে সবকিছুর কেন্দ্রে মূলত আমাদের অভ্যুত্থান রয়েছে এবং সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারে মূলত পুরোপুরিভাবে অনেকাংশেই আওয়ামী দোসরদের জায়গা করে দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। এবং সেই সাথে এই উপদেষ্টা পরিষদের হাত ধরেই মূলত আগামীর দিনগুলো কিভাবে নির্বাচিত হবে, কিভাবে চলবে সেটা নির্ধারণ করা হচ্ছিল, যেখানে সবচেয়ে বড় ভুল মূলত আওয়ামী দোসরদের উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া। এবং জাতি হিসেবে কিংবা আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের স্পিরিট রয়েছে সেটার পুরোপুরি বিপরীতপন্থী মানুষগুলোকে উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়ার কারণে খেসারত দিতে হচ্ছে আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে পুরো জাতিকে। এবং জাতি হিসেবে আমার কাছে এটা তৃতীয় বৃহত্তম ব্যর্থতা, যে ব্যর্থতার সবচেয়ে বড় গ্লানি মূলত টানছে আজকের দিনে হাজার হাজার আহত ছাত্র শহীদ জনতা যারা রয়েছেন তারা। আহত ছাত্ররা আজকের দিনেও তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা পাচ্ছেন না। যারা হত্যার সাথে জড়িত ছিল সেই পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি, অন্যান্য সদস্যদের কোনোভাবেই গ্রেপ্তার করা হয়নি, তাদের বিচারের মুখোমুখি করা হয়নি। এটা ছিল আমাদের সবচেয়ে বড় চতুর্থ লেভেলের ব্যর্থতা, যে ব্যর্থতার গ্লানি হয়তো এখনও দিচ্ছি, আগামীর দিনগুলোতে দিতে হবে। এবং এইভাবে যদি চলতে থাকে তারা একদিন নিজেদের এসে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে যাবে এবং আমরা সেই ব্যর্থতার জন্য সবচেয়ে বড় বলি হয়ে যাব। এবং জাতি হিসেবে আমাদের সবচেয়ে চতুর্থতম বৃহত্তম ব্যর্থতা ছিল এটা। 2024 সালে জাতি হিসেবে আমাদের পঞ্চম বৃহত্তম ব্যর্থতা হচ্ছে জাতি হিসেবে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা কেউই ইন্ডিয়ান ছায়াতল থেকে এখনও বেরিয়ে যেতে পারেনি, যেটা আমাদেরকে প্রমাণ করে দেয় আমাদের দেশের এক্সিস্টিং যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার বেশিরভাগ অংশ এখনও সবচেয়ে বড় আকারে ভয় করে যাচ্ছে মূলত ভারতকে। তারা মনে করে যাচ্ছে ভারত না থাকলে তাদের ক্ষমতায় টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে যাবে। তারা মনে করে যাচ্ছে ভারতের ছায়াতলে থেকে এদেশকে শাসন করলে তারা অন্তত ক্ষমতার আসীন ঠিকঠাকভাবে ধরে রাখতে পারবে। এটা আমাদের জাতি হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমরা এখনও বুঝতে পারি না যে আমাদের আসলে কোথায় কি করতে হবে। একটা বিশাল রাজনৈতিক দলের পতন হয়েছে যেটা দেশ থেকে পালিয়ে গেছে, সেই রাজনৈতিক দলের স্থলাভিষিক্ত হচ্ছে অপর আরেকটা বৃহত্তর রাজনৈতিক দল যারা মূলত পুরোপুরিভাবে সারা দেশ জুড়ে দখল, চাঁদাবাজি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য সবকিছুতে এখন একভাবে তাকিয়ে আছে। একইভাবে অন্য রাজনৈতিক দলের অনেক দুর্নাম রয়েছে যাদের মধ্যে কেউ ধর্ম ব্যবসার সাথে জড়িত কমপ্লিটলি। আলটিমেটলি এগুলো আমাদের জন্য জাতি হিসেবে 2024 সালের সবচেয়ে বড় ব্যর্থতা, বিশাল এই সফলতার মাঝেও যে ব্যর্থতাগুলো আমাদের রয়েছে তার প্রত্যেকটাকে এখনও প্রতিহত করা সম্ভব যদি আমরা ঠিকভাবে চাই, আমরা যদি এখন ক্লিয়ারলি সেভাবে কাজ করি। সো আমি আমার মতামত দিয়েছি 2024। সো এটা ছিল আমার কমপ্লিটলি ব্যক্তিগত মতামত, কীভাবে 2024 সালে আমাদের ব্যর্থতা এবং সফলতাকে আমরা মূল্যায়ন করব। যেখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে 31 ডিসেম্বর ক্লিয়ারলি দেশে অন্তত 2-3টা পক্ষ মাঠে নামার
পরিকল্পনা করে যাচ্ছে। ছাত্ররা তাদের একটা বিশাল ঘোষণা দিতে যাচ্ছে, কি আসতে যাচ্ছে সেটা এখনও কমপ্লিটলি অনিশ্চিত, হয়তোবা আসবে, আমরা সবাই শুনতে পাবো। এটা নিশ্চিত থাকেন, ছাত্ররা যখনই মাঠে নামবে তাদের বিপরীতে কিছু মানুষ এখন ডিরেক্টলি মাঠে নামবে, কারণ ছাত্ররা একটা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে। সো আলটিমেটলি ছাত্ররা যদি রাজনৈতিক দল নিয়ে আসে, ভয়ে থাকার কারণ অন্য অনেকগুলো রাজনৈতিক দলের, কারণ তারা সেখানে মাঠে জনপ্রিয়তা হারাবে। তাদের জনপ্রিয়তা কমে গেলে তারা মূলত সংসদে পুরো আসন ধরে রাখতে পারবে না। যে কোনো ধরনের অ্যাক্টিভিটি তাদের জন্য সংসদে একটু কঠিন হয়ে যাবে এবং সেটা তারা হয়তো ভয় পেয়ে যাচ্ছে। 2024-এর সফলতা এবং ব্যর্থতা নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখুন এবং আমার কাছে লেখার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে আপনি আমাকে লিখে যেতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, এবং আগামীর দিনগুলোর জন্য সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং কোনোভাবেই কোনো অবস্থায় পানুষ উড়ানো থেকে বিরত থাকুন। এটা দেশের ক্ষতি করে, কোনোভাবেই কোনো উপকার করে না। আপনার 1 মিনিটের উপকারের জন্য মেট্রো রেল বিশাল আকারের একটা ক্ষতির সম্মুখীন হয়। আপনার 1 মিনিটের আনন্দের জন্য রাত জাগা পশু পাখিগুলো মূলত ঘুমোতে পারে না। আপনি যদি খেয়াল করে থাকেন, গত বছর যেভাবে চিল কাকগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল ঢাকা সিটির বিভিন্ন প্রান্তে, সেটা ভয়ঙ্কর ছিল। সো এইভাবে এই আনন্দ উদযাপন থেকে বিরত থাকুন এবং দেশটাকে সুন্দর সুষ্ঠু রাখার চেষ্টা করুন, এবং সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।